শেষ হলো বাংলাদেশের ঐতিহাসিক এএফসি এশিয়ান কাপের যাত্রাটা। বাংলাদেশ শেষ ম্যাচে হারলো, বড় ব্যবধানে হারলো, কিন্তু হারার আগে বাংলাদেশ আমাদের বেশ কিছু জায়গায় সতর্ক করে গেল। বাংলাদেশ আমাদের ভবিষ্যতের কথা বলে গেল, আর বাংলাদেশ কোচ পিটার বাটলারও আমাদের কিছু বাতলে দিয়ে গেলেন, আমাদেরকে সংশয়ের ভেতরে রেখে দিয়ে গেলেন। সব কিছু মিলিয়ে এই এএফসি এশিয়ান উইমেন্স কাপের এই বাংলাদেশের যাত্রা শেষে চলুন আমরা কথা বলি এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। কেমন করলো বাংলাদেশ, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, এই ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই। বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে হারলো 4-0 গোলে। প্রথম ম্যাচে 2-0, পরের ম্যাচে 5-0 নর্থ কোরিয়ার সঙ্গে। প্রথমটা ছিল চায়নার সঙ্গে, থার্ড ম্যাচটাই উজবেকিস্তানের সঙ্গে। বাংলাদেশ আসলে ভুল করলো কোন জায়গাতে? উজবেকিস্তান ও বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে। বাংলাদেশ 112 আর উজবেকিস্তান 49। এর সঙ্গে স্কোর লাইনটা হয়তো বেমানান নয়, কিন্তু আপনাকে ম্যাচের ডেটা যখন দেখানো হবে, যখন আপনি দেখবেন বল পজিশনে বাংলাদেশ এগিয়ে, তখন আপনার মনে একটু খটকা লাগবে। যখন আপনি দেখবেন বাংলাদেশ উজবেকিস্তানের চেয়ে বেশি পাস কমপ্লিট করেছে, তখন আপনার খটকা লাগবে। যখন আপনি দেখবেন বাংলাদেশ বেশি পাস অ্যাকিউরেসিতে এগিয়ে আছে উজবেকিস্তানের তুলনায়, তখন আপনি চিন্তা করবেন তাহলে ফিনিশিং টাচটা কোথায়। আমরা কোন রোড দিয়ে বাড়ি বানাবো? বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। বাংলাদেশ এই ম্যাচটায় যে 4-0 গোলে হারলো, তার পেছনে কারণ সম্ভবত বাংলাদেশের শুরুতে গোল হজম করে এরপরে গোল শোধ করতে না পারাটা। বাংলাদেশ হয়তো একটা প্ল্যান নিয়ে নেমেছিল, কিন্তু বাংলাদেশ প্রথম গোল খাওয়ার পরে যে রেসপন্সটা বাংলাদেশের দেওয়া প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ দিতে পারেনি। বাংলাদেশ ভালো খেলছিল, ইনফ্যাক্ট ফার্স্ট হাফে বাংলাদেশ ওয়ার দ্য বেটার টিম, সেটা ডেটা বলছিল, সেটা খেলা দেখেছেন যারা, তারাও হয়তো একমত হবেন। কিন্তু বাংলাদেশ সময় মতো গোল করতে না পারার কারণে উজবেকিস্তান যখন একবার 2-0 করে ফেললো ব্যবধান, তখন বাংলাদেশের ডান অ্যান্ড ডাস্টেড। বাংলাদেশ তখন ও পাশে গিয়ে গোল কী করবে, তখন মাথা খারাপ করে আরও বেশি অ্যাটাকে গেছে, আরও কুইক সাকসেশনে বাংলাদেশ আবারও গোল খেয়েছে। তাই বাংলাদেশের গল্পটা এমন হয়ে গেছে যে বাংলাদেশ এই জায়গাতে এই মাঠে এসে আর উজবেকিস্তানের সঙ্গে পেরে ওঠেনি, কিন্তু ম্যাচের গল্পটা পুরোপুরি আলাদা। স্কোর লাইন একরকম, ম্যাচের গল্পটা অন্য জায়গাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এইভাবে হারলো কেন? বাংলাদেশের কোচ পিটার বাটলার বললেন যে বাংলাদেশের কয়েকজন ফুটবলার শেষের দিকে গিয়ে খেলা ছেড়ে দিয়েছিলেন। তিনি বলছেন বাংলাদেশের হোক আর যে দেশেরই হোক, তিনি যেসব দলে কোচিং করেছেন সেখানে কখনও তার কোনো প্লেয়াররা হাল ছেড়ে দেন নাই। আর এই মেয়েরা হাল ছাড়ে না, এটা তো মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু কী এমন হলো যে এই টুর্নামেন্টের এই শেষ পথে এসে যে ম্যাচ জিতলে পরে বাংলাদেশ হয়তো কিছু একটা করতে পারতো, সেই জায়গায় বাংলাদেশের এই প্লেয়াররা কেন কয়েকজন হাল ছেড়ে দিলেন, এটা বোধহয় একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। সেই ফুটবলার হয়তো সামনের দিকে নজর দেবেন। তাহলে বাংলাদেশের টুর্নামেন্টটা কী করে শেষ হলো? এমন মহা টুর্নামেন্ট, মহাযজ্ঞ, যেখানে এই 12 দেশের একটাই বাংলাদেশ পরিণত হয়েছিল। সেই 12 দেশের মানে এশিয়ার শীর্ষ 12 দেশের একটা হচ্ছে বাংলাদেশ, যে শীর্ষ 12টার 8টা চলে যাবে অলিম্পিক্সে, শীর্ষ 6টা খেলবে বিশ্বকাপে, আর বাংলাদেশ যে 4টা দল বাদ পড়বে টুর্নামেন্ট থেকে, সেই 4 দলের একটা হয়ে এই টুর্নামেন্ট শেষ করলো। এটা ছিল বাংলাদেশের প্রথমবারের মতো যাত্রা এই এএফসি উইমেন্স এশিয়ান কাপে, যেটা শেষ হলো গোল করতে না পেরে। গোল একটা করতে পারলে বাংলাদেশের হয়তো এই ম্যাচের গোটা গল্পটাই আলাদা হতে পারতো, কারণ বাংলাদেশ এই ম্যাচেও ভালো খেলেছে। নর্থ কোরিয়ার সঙ্গে আপনি পারবেন না, এটাই খুব স্বাভাবিক। আপনি চায়নার সঙ্গে পারবেন না, উজবেকিস্তানের সঙ্গে আপনার পারার কথা নয়, কিন্তু আপনি হয়তো এই জায়গায় আরও বেটার ফাইট করতে পারতেন। কিন্তু বাংলাদেশ যে নতুন একটা দল নিয়ে এসছে, যে তরুণ একটা দল নিয়ে এসছে, নতুন তারা নয় হয়তো তরুণ, এই ফুটবলারদের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কিছু হয়তো প্রত্যাশা করতে পারেন না। বাংলাদেশ তাই যখন মাঠ ছাড়ছে, উজবেকিস্তানের প্লেয়াররা যখন উদযাপন করছেন বাংলাদেশকে হারিয়ে, তখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে আসলে কত সিরিয়াসলি এই টুর্নামেন্টে বাকি দলগুলো নিয়েছে। এমনকি ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে উজবেকিস্তানের কোচ এসেছেন, তখন তিনি বলছেন যে বাংলাদেশ এত ভালো খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে, তারা জানতেন যে বাংলাদেশের এগেন্সে তাদের গোল করতে হবে। তারা গোল করছেন, যখন 2-0 হয়েছে তখন তারা বুঝেছেন যে ঠিক আছে, এখন তারা জয়ের পথে আছে, এবং বাংলাদেশকে তিনি তার প্রাপ্য সম্মানটা দিয়েছেন। বাংলাদেশকে তার এই টুর্নামেন্টের টাফেস্ট অপোনেন্টের ভেতরেই তিনি রেখেছেন, সেই কথাও তিনি বলে গেছেন। এখন এর সঙ্গে হয়তো স্কোর লাইন মিলবে না, কিন্তু সামনের দিকে আগালে হয়তো আপনার সঙ্গে আমার সমীকরণটা মিলে যাবে। এই গেল বাংলাদেশ উজবেকিস্তান ম্যাচের গল্প। এবার আসি আমরা পয়েন্ট নাম্বার 2-তে। পিটার বাটলার কী বললেন? পিটার বাটলার একরকম বোমাই ফাটিয়ে গেলেন, তাই না? আমার পিটার বাটলার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এলেন, তারপর তিনি বললেন এই টুর্নামেন্ট বাংলাদেশের শেষ, এবং এরপরে তিনি বাড়ি ফিরে যাবেন ইংল্যান্ডে, স্ত্রীর সঙ্গে বসবেন, তার পোষা কুকুর নিয়ে রাস্তায় হাঁটবেন। আপাতত তিনি ফুটবলের বাইরে থাকবেন, এরপর সলা পরামর্শ করে তিনি ভাববেন যেখানে তিনি ফিরবেন কি ফিরবেন না। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের আগামী মাসে একটা টুর্নামেন্ট আছে, এএফসি আন্ডার 20
এশিয়ান কাপ, যে টুর্নামেন্টে কোচ থাকার কথা এই পিটার বাটলারেরই, কিন্তু তিনি কেন বলে গেলেন যে তিনি নাও ফিরতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিয়ে গেলেন। তিনি আজকে এখানে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি প্রচণ্ড হতাশ ছিলেন। এরপর তিনি বললেন যে উজবেকিস্তান দলে ভিডিও অ্যানালিসিস করার জন্য যেসব ডিভাইসেস আছে, যেসব ক্যামেরা আছে, যেই সব এলিমেন্টস আছে, তার কোনো কিছু বাংলাদেশে নাই। চায়নারও সেই জিনিস আছে, নর্থ কোরিয়ারও সেই জিনিস আছে। তার মানে তিনি আসলে যেটা বোঝাতে চাইলেন, যে ফ্যাসিলিটিস নিয়ে বাংলাদেশ এখানে এসছে সেটা অপ্রতুল, বাংলাদেশ এখানে এসছে সেটা একটা মিরাকল বলে তিনি মনে করছেন। এবং তিনি এরপরে আবার এটাও বলে দিচ্ছেন যে বাংলাদেশ ভালো ফুটবল খেলে এই পর্যন্ত আসতে পেরেছিল, কিন্তু ভালো ফুটবল তো এই পর্যন্ত আসার জন্য যথেষ্ট। এখান থেকে আপনি যখন কোয়ালিফাই করতে চাইবেন পরের রাউন্ডে, তখন আপনার নিশ্চয়ই আরও বেটার প্ল্যান প্রয়োজন। এবং প্ল্যান শুধুমাত্র করলে তো হবে না, বাংলাদেশের প্ল্যানের এক্সিকিউশনেরও প্রয়োজন আছে। সেই এক্সিকিউশনও তো ঠিকঠাক মতো হয় নাই। তিনি এই 3 ম্যাচ হেরে শেষে গিয়ে এই কথাগুলোই বলেছেন যে বাংলাদেশের বেটার প্ল্যান লাগবে। এবং তিনি এই বলছেন যে আমি তো 59 বছর বয়সী এক লোক, আমার জীবন থেকে আর পাওয়ার চাওয়ার কিছু নাই, কিন্তু এর তো আর হতে পারে না দিনের পর দিন যে আমি একটা মানে প্ল্যান থাকবে না, প্ল্যান ছাড়া আমি কাজ করব বা কিছু একটা যা চাইছি তা পাবো না। এখন প্রশ্ন হচ্ছে, এর দায় কি সবসময় বাফুফের কাছে যায়? বাফুফেরও তো বড় কৃতিত্ব আছে। একমাত্র পিটার বাটলার তো বাংলাদেশকে এই পর্যন্ত পৌঁছে দেন নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মেয়েদেরকে খুঁজে বের করে দিনের পর দিন একটা ক্যাম্পে রেখেছে। আমি জানি সেই ক্যাম্পের মান হয়তো বিশ্বমানের নয়, কিন্তু সেই ক্যাম্পে একসঙ্গে থাকার ফসলই তো আসলে বাংলাদেশের এশিয়ান কাপে খেলতে পারা। এটা একটা সমষ্টিগত জায়গা ছিল। তার মানে যা দাঁড়াচ্ছে যে এই কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে আপাতত বাংলাদেশের সবার আসলে এক টেবিলে বসে একমত হওয়া প্রয়োজন। এবং বাংলাদেশের এইটা ভাবা প্রয়োজন যে বাংলাদেশ পরের বারে এশিয়ান কাপে কি করে কোয়ালিফাই করতে পারে। বাংলাদেশ যদি পরের বারে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারে, তাহলে বাংলাদেশের এই পরের বার এশিয়ান কাপে না খেলতে পারার দায় আপনার, আমার, বাফুফের, ফুটবলারদের, সবার। ইট হ্যাজ টু বি এ টিম গেম। এবং এই টিম গেমের কথা যখন আসবে, তখন সবাইকে সবার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারতে হবে। এই কথাই জেমস বাটলার বা পিটার বাটলার বলার বারবার চেষ্টা করেন। তিনি বলছেন যে আই এম নট আ ম্যাজিশিয়ান। আমার তো এইখান থেকে মানে ওই যে র্যাবিট বের করে না, হ্যাট থেকে র্যাবিট বের করে, ওই উপমাটা তিনি নিয়ে এসছেন যে আমি ম্যাজিক করে এখানে কিছুই করতে পারবো না। এইখানে বাংলাদেশের পরের রাউন্ডে কোয়ালিফাই করতে আসলে দরকার ছিল ব্ল্যাক ম্যাজিক। মানে এইটাকে যদি আপনি এইভাবে দেখেন, কোনো ম্যাজিক এখানে কাজ হতো না, কারণ দিন শেষে তফাৎটা আসলে এই জায়গাতেই। তবু ভালো যে বাংলাদেশ লড়াই করেছে এবং বাংলাদেশ মোটামুটি মাথা উঁচু করে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই মাঠেই তো ইন্ডিয়া জাপানের কাছে হারলো 11-0 গোলে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশকে যদি এশিয়ান মাচাতে ভাবতে হয়, বাংলাদেশের এখন আর দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়াটা যথেষ্ট নয়। বাংলাদেশ উইমেন্স টিম এখন এশিয়ার 12 দেশের একটা। পরের বারও বাংলাদেশকে এই এক্সপেকটেশন মিট করতে পারতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবার যাই আমরা পয়েন্ট নাম্বার 3-তে। বাংলাদেশের এই টুর্নামেন্টের, এই হোল টুর্নামেন্টের একটা র্যাপ আপ আমরা করতে চাই। বহু ভালো গেছে, বহু মন্দ গেছে, কিন্তু বাংলাদেশের এই টুর্নামেন্ট থেকে সামনের দিকে তাকানোর বহু কিছু আছে। বাংলাদেশের এই দলটার গড় বয়স 19.5 বছর। এই টুর্নামেন্টে যে 12টা দেশ এসছে, তার ভেতরে সর্বকনিষ্ঠ দল নিয়ে বাংলাদেশ খেলেছে এখানে। এই প্লেয়াররা কিছুদিন পরে ওই আন্ডার-20 এফসি এশিয়ান কাপে খেলতে যাবেন। তার মানে তখন বাংলাদেশের প্রিপারেশন ঠিকঠাক হবে। তখন হয়তো পিটার বাটার বলতে পারবে না যার দল প্রিপারেশন হয় নাই, কারণ ওই ফুটবলাররা তো মেইন এশিয়ান কাপ খেলেছেন। এরপর বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে আর বাধা থাকার কি কথা? হয়তো সেই আলোচনা তো হওয়ার কথা নয়। যাই হোক, আমরা আবারও সেই আলোচনায় ফিরি। এই আন্ডার-19 ফুটবলারদেরকে নিয়ে এই ধরনের টুর্নামেন্টে খেলতে গেলে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষার ব্যাপার কি? প্রথমত, 9 দিনে আপনি যখন 3টা ম্যাচ খেলবেন, এটা সব ফুটবলার নিতে পারবেন না। আপনার ফিটনেস নর্থ কোরিয়ার মতো না, আপনার ফিটনেস চায়নার মতো না। ইনফ্যাক্ট নর্থ কোরিয়া, চায়না, আপনার অস্ট্রেলিয়া, আপনার জাপান, আপনার সাউথ কোরিয়া, তারাও জানে যে গ্রুপ স্টেজে খুব অল্প সময়ের মধ্যে এতগুলো ম্যাচ খেলতে হবে। তারা শাফল করেছে, তারা প্লেয়ারদের ফিটনেসের দিকে নজর দিয়েছে। বাংলাদেশের এই প্লেয়াররা এই টুর্নামেন্ট খেলার আগে খেলেছে উইমেন্স লিগে। উইমেন্স লিগের ফিটনেস লেভেল ডিম্যান্ডিং না। ওই জায়গায় ম্যাচের কম্পিটিটিভনেস বা কম্পিটিটিভ যে লেভেলটা, সেটা এটার সঙ্গে আকাশ আর পাতালের ব্যবধান। সেই জায়গায় এসে এই মাঠে, এই সব জায়গাতে বাংলাদেশ যেভাবে লড়াই করছে, সেটা আসলেই প্রশংসনীয়। আরও একটা ঘাটতি আছে, সায়েন্টিফিক ঘাটতি। আপনারা চেঞ্জ করতে পারবেন না। ধরুন বার্সেলোনার কথা ধরুন, যে পেদ্রিকে অল্প বয়সে অনেক ম্যাচ খেলানো হয়েছে বলে পেদ্রি বারবার ইনজুরিতে পড়েন। এই নিয়ে স্প্যানিশ গণমাধ্যমের বিস্তর অভিযোগ আছে বার্সেলোনার এগেনস্টে। লামিন ইয়ামালকে কেন এত বেশি ম্যাচ খেলানো হচ্ছে? স্পেন এবং বার্সেলোনার দূরত্ব তৈরি হয়ে গেছে। এরপরে আসেন আপনি আনসু ফাতির কথায়। আনসু ফাতি তো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। অল্প বয়স যাদের ফুটবলার থাকে, সেই ফুটবলারদের একটু বেছে বেছে
বাংলাদেশের ম্যাচ খেলাতে হয়, তাদের খুব বেশি চাপ দেওয়া যায় না। তো এই 19.5 বছর বয়সী ফুটবলাররা যখন দুদিন করে ম্যাচের আগে গ্যাপ পাচ্ছেন, একটা গেল রিকভারি সেশন আর একটা গেল আপনার ম্যাচের আগের দিন ট্রেনিং সেশন, তখন কি তারা প্রপারলি রিকভার করে আবার পরে ম্যাচের ফিট হচ্ছেন? বাংলাদেশের এই জায়গায় ভালো খেলতে না পারার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের এই জায়গায় ঠিকঠাক মতো রিকভারি করতে না পারাটা। এই রিকভারি একদিনে হবে না, 2 দিনে হবে না, বহুদিনের অভ্যাসে হয়তো হবে। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সে বাংলাদেশ ভাত খাওয়া বাদ দিয়েছে, বাংলাদেশের এই টিমের প্লেয়াররা ভাত খায়নি আরও কয়েকদিন আগে থেকে, এবং অস্ট্রেলিয়া কারোর জন্য ভাত অ্যালাউ ছিল না। কিন্তু আপনি আমি তো ভাত খাই, আমরা তো 12 মাসই ভাত খাই। এই যে ভাত খাওয়ার যে অভ্যাসটা, এটা ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আপনি মানি আমি মানি, যাই হোক না কেন, কালচারালি এই জায়গাতে আমাদের ওই পরিমাণটায় কোনো একটা জায়গায় পৌঁছাতে হবে যদি আমরা ফুটবলিং নেশন হিসেবে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমি বলছি না এটা বাদ দিতে হবে, এমন কিছু আমি কখনোই বলছি না, কিন্তু এই ব্যাপারগুলো আসলে খুবই বৈজ্ঞানিক। এই 19.5 বছর বয়সী ফুটবলারদের রিকভারি টাইমের একটা প্রয়োজন হয়, সেই টাইমটা বাংলাদেশের প্লেয়াররা এই টুর্নামেন্টে এসে পায়নি। তার মানে বাংলাদেশের প্লেয়াররা কী শিখলো? তারা শিখলো এই ধরনের টুর্নামেন্টে কী করে খেলতে হয়। মানে শেখার তো শেষ নাই। এইরকম হোটেল, এইরকম ফ্যাসিলিটিস, এইরকম যজ্ঞ নিয়ে যে কোনো একটা টুর্নামেন্ট হতে পারে, এই সম্পর্কে তো বাংলাদেশের মেয়েদের কোনো ধারণাই ছিল না। বাংলাদেশের আফিদা খন্দকার যখন প্রথম দিন ম্যাচের সময় টানেল দিয়ে নামলেন, তিনি কি জানতেন নাকি সামনে অতগুলো পটকা ফুটবে? জানার কোনো কারণ নাই তো। এই নতুন জিনিসের সঙ্গে বাংলাদেশের মেয়েরা পরিচিত হয়ে গেল, এবং এই মেয়েরা নিয়মিত ইউরোপিয়ান ফুটবল দেখেন, তাদের পছন্দের ফুটবলারদের সঙ্গে তারা মিট করেছেন, যাদেরকে তারা লেজেন্ড মানেন। মানে ধরুন আপনি বাংলাদেশের হয়ে ফুটবল খেলার স্বপ্ন দেখেছেন, এরপর আপনি বাংলাদেশকে নিয়ে এশিয়ান কাপে খেলতে গিয়ে পার্ক জি সুংয়ের সঙ্গে দেখা হয়েছে অথবা হিউমিন সনের সঙ্গে দেখা হয়েছে, আপনার জন্য যে অনুভূতিটা হবে স্যাম কেয়ারের সঙ্গে দেখা করার পরে বাংলাদেশের ফুটবলদের সেই অনুভূতি হয়েছে। সেই রকমই একটা ব্যাপার। তো এই মেয়েদের এরকম বহু অভিজ্ঞতা হয়েছে যেটা তারা পরের বার কাজে লাগাতে পারবে। পরের বার তাদের বয়স হবে 24 বছর, কিন্তু কথা হচ্ছে পরের বার তারা ওখানে কোয়ালিফাই করতে পারছে কি না, আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারছি কি না, এই ব্যাপারটার দিকে সবারই কম বেশি নজরটা সম্ভবত রাখতে হবে। নাম্বার 4, বাংলাদেশের এশিয়ায় মাথাচাড়া দেওয়ার গল্প। আপনি বলতে পারেন যে বাংলাদেশ 3টা ম্যাচ হেরেছে, আসলেই হেরেছে, কিন্তু বাংলাদেশ এই জায়গায় তাদের স্বাক্ষর রেখে গেছে। প্রথম ম্যাচে চায়নার সঙ্গে বাংলাদেশ যখন ওইভাবে ফাইট করলো, এরপরে বাংলাদেশকে খুঁজেছে গোটা বিশ্ব মিডিয়া। বাংলাদেশের এই মিলির গল্প, বাংলাদেশের গোলকিপারকে পেয়েছে, সেটা সব জায়গায় ছাপা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের লোকেরা বাংলাদেশকে খুঁজে বেরিয়েছেন, যে তাদের আসলে ধারণা ছিল না যে কী করে এত বেশি বাংলাদেশি ফুটবল সমর্থক এলেন এবং বাংলাদেশ ফুটবলে এত ভালো কী করে করছে। আপনি এই এশিয়ান কাপের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেখানে দেখতে পারেন যে ইন্ডিয়ান ফুটবল টিমকে তারা যে পরিমাণ প্রায়োরিটাইজ করেছে, তার 10%ও বাংলাদেশ পায় নাই শুরুর দিকে। এর মধ্যে এটা বলে রাখা ভালো যে দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ, নট ইন্ডিয়া। বাংলাদেশ টানা 2 বারের চ্যাম্পিয়ন, সেই দলটার চেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে ইন্ডিয়া। কিন্তু একটা সার্টেন টাইম পরে সবাই বুঝতে পেরেছে যে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন আসলে বাংলাদেশ, এবং তারা যেভাবে লড়াই করে সেটা সবাই পারে না। এই যে জানান দেওয়ার ব্যাপারটা, এই কাজটা বাংলাদেশ এবার এই এশিয়ান কাপে এসে করতে পারলো। কিন্তু এইখানে একটু আক্ষেপের গল্প থাকলো যে বাংলাদেশ গোল করতে পারলো না। বাংলাদেশের গোল করতে না পারার পেছনে দায় সম্ভবত বাংলাদেশের 2-1 ফরওয়ার্ডের থাকলো। বাংলাদেশ যদি এই ম্যাচে গোল করতে পারতো, বা 3টা ম্যাচে একটা গোল করতে পারতো, বাংলাদেশের আরেকটু বেশি বাংলাদেশ হয়তো আত্মবিশ্বাসী হতে পারতো। সেই আত্মবিশ্বাসের ঘাটতি বাংলাদেশকে এই টুর্নামেন্টে খুব বেশি দূর আর আগাতে দিল না, যেটা বাংলাদেশের জন্য আক্ষেপের। কিন্তু বাংলাদেশের ফুটবলাররা এই ব্যাপারে যথেষ্ট পজিটিভ। তারা বলছে আমরা প্রথমবার এসেছি, আমরা শিখেছি, আমরা পরের বার আসবো। বাংলাদেশের প্লেয়াররা আসলে এইভাবেই কথা বলেন, বাংলাদেশের মেয়েরা এইভাবেই আসলে সব কিছু ডিল করেন, এবং তাদের উপরে ওই ভরসাটা আমরা তাই রাখতেই চাই যে তারা তাদের কাজটা আবারও সাজিয়ে গুছিয়ে নিয়ে জায়গা মতো পৌঁছাতে পারবেন। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এই প্লেয়াররা ঠিকমতো বেতন পাচ্ছেন কিনা। আপনি আমি বেতন না পেলে আমাদের দিন চলবে না। এই প্লেয়ারদের বেতনের নিশ্চয়তাটা নিতে হবে সবার কম বেশি, গোটা বাংলাদেশের। যেখানে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গেলেন, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম আপনাদেরকে, কিন্তু সেই জায়গায় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলেন, তাদের যদি মাসিক বেতন আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে অ্যাজ এ নেশন এটা আমাদের ব্যর্থতা। এটা শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায় দিয়ে লাভ নাই, শুধুমাত্র একজনকে দায় দিয়ে লাভ নাই, কিন্তু আমাদের তাদেরকে বেটার ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারতে হবে, যাতে পরের বার তারা এশিয়ান কাপে খেলতে পারে। তারা বিশ্বকাপ খেলার এত কাছাকাছি ছিল, তারা অলিম্পিক্সে খেলার এত কাছাকাছি ছিল, অথচ
2 বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2 বছর কেন 2.5-3 বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ উইমেন্স টিমকে অলিম্পিক্সের কোয়ালিফায়ার্স খেলতে পাঠাতে পারে না এই টাকার অভাবে। সেখান থেকে তারা কোথায় এসে এই মেয়েরা এক একজন সংগ্রামী, এই মেয়েরা এক একজন বিপ্লবী, সেই বিপ্লবে তারা এই পর্যন্ত যদি আসতে পারে তাহলে আমার ধারণা আমাদের বাকি কাজটা সারা দরকার। 5 নাম্বার পয়েন্টটা আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, সমর্থকদের স্যালুট। আমি জানি সব জায়গায় একটা পচা গোষ্ঠী থাকে, তাদের কথা বলছি না, তারা বাদ, তারা খুবই সংখ্যায় নগণ্য, কিন্তু বাংলাদেশের এই মেয়েরা যে সমর্থন পেয়ে গেলেন এই অস্ট্রেলিয়া থেকে, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছ থেকে, এইটা বাংলাদেশের জন্য উদাহরণস্বরূপ। শুধুমাত্র ফুটবলে নয়, ক্রিকেটে নয়, অ্যাজ আ হোল বাংলাদেশের উদাহরণস্বরূপ। বাংলাদেশের এই মেয়েরা যে নর্থ কোরিয়ার সঙ্গে পারবেন না, 5-0 গোলে হেরেছেন, লোকেরা যারা সমর্থকেরা তারা মন্দ কথা বলেনি, তারা বুঝেছেন যে নর্থ কোরিয়া অনেক শক্তিশালী, কিন্তু যে ফাইটটা বাংলাদেশ চায়নার সঙ্গে করছে সেটাকে তারা প্রেইজ করছেন। এই স্টেডিয়ামে এমন আহামরি কোনো বাংলাদেশি ছিল না, কিন্তু যারা এসছেন কাজ ফেলে এসছেন, সংখ্যায় তারা হয়তো শখানেক হতে পারেন বা আরও কম হবেন, তারা সময় সময় বাংলাদেশকে সমর্থন দিয়েছেন, একটা ট্যাকেলকে তারা চিয়ার করেছেন, তারা বাংলাদেশ নামটা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন যখন 3-0 গোলে বাংলাদেশ ম্যাচ হারছে। পরে তো গিয়ে ব্যবধান আরও বেশি বেড়েছে, কিন্তু এই যে ম্যাচিউরিটি, এই ম্যাচিউরিটির, এই সমর্থক ম্যাচিউরিটির অভাব বাংলাদেশে বরাবর ছিল বলে আমার কাছে মনে হয়। আমি জানি না আপনার সঙ্গে একমত হতে পারেন। সেই জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারলো কিনা জানি না, কিন্তু বাংলাদেশ উইমেন্স টিম সমর্থকদেরকে সেখানে নিয়ে গেছেন এবং এই প্লেয়ারদের এই সমর্থনটা বোধহয় প্রাপ্যই ছিল, যে সংগ্রাম করে তারা ওই জায়গা থেকে এই পর্যন্ত এসছেন। তারপরে তাই এই স্যালুটটা, এই ধন্যবাদটা বাংলাদেশ উইমেন্স টিম পাচ্ছে, বাংলাদেশের সমর্থকেরা পাচ্ছেন, এবং এই গোটা অস্ট্রেলিয়া জার্সিতে আমার সঙ্গে ছিল BSRM, তারাও সেই ধন্যবাদটা পাচ্ছে। সব কিছু মিলে এখান থেকে শেষ হচ্ছে আমাদের এই যাত্রাটা। যদিও এই যাত্রার শেষ আমরা বলছি না, আমরা বলছি এখান থেকেই শুরু হোক নতুন যাত্রাটা, বাংলাদেশের নতুন সামনের দিকে আগানোর যাত্রা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.